আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিজু আপনাদের সাথে আছি। জিনের প্রতিশোধ ২ নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি ম্যামকে বলি, ঠিক আছে, আমি ওনাকে সাহায্য করব। বলুন, আমাকে কি করতে হবে? জুলহাসজিন তখন বলে, আজকের রাত তো শেষ হয়ে গেল। কালকের রাতে তোমাকে নিয়ে আমি যাব সেখানে, যেখানে আছে হামজান জিনের বোন। এখন তাহলে আমি আসি, তোমার সাথে কালকে দেখা হবে। এটা বলে জুলহাসজিন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসাইফা ম্যাডাম বলল, তুমি আজকে রাতে আমার সাথেই থাকো। আমি ম্যাডামের সাথে তার বিছানায় ঘুমিয়ে পড়ি। ম্যাডাম আমাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ সুমাইয়া? আমি ম্যামকে বলি, হ্যাঁ ম্যাম, অনেক ভয় পাচ্ছি। জানি না কি হবে আমার সাথে। মুসাইফা ম্যাডাম তখন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার ভাই যতক্ষণ তোমার সাথে আছে, তোমার কোনো ক্ষতি হতে দেবে না সে। সকালে ঘুম থেকে উঠে আমি মুসাইফা ম্যামের সাথে নাস্তা করে ক্লাসে চলে যাই। রাত নামতেই আমি চলে যাই ম্যাডামের ঘরে। ম্যাডাম আর আমি ঘরে বসেছিলাম। আমি দেখি ম্যাডাম কিছু চাল হাতে নিয়ে সেই চালের উপরে কিছু দুয়া পড়ে দরজার কাছে ছিটিয়ে দিল। আমি ম্যাডামের কাছে কারণটা জানতে চাইলাম, সে এমনটা কেন করল। ম্যাম তখন বলল, আমি এমনটা এই কারণে করলাম যেন সেই খারাপ হামজান জিন আমাদের ঘরে প্রবেশ না করতে পারে। ঘরের বাতি বন্ধ করে অন্ধকারে ম্যাম আর আমি বসে আছি, একে অপরের সাথে গল্প করছিলাম। মুসাইফা ম্যাম আমাকে বলছিল, তুমি একটু আমার ভাইটাকে দেখে রেখো, জানি না সেই পরীটা আমার ভাইয়ের সাথে কি করবে। আমার ভাইটা যে অনেক লাজুক, সে কখনোই কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। তুমি তার সাথে আছো, এই জন্য আমার কিছুটা সাহস হচ্ছে। তুমি আমার ভাইটাকে দেখে রেখো, তার মনের কথাগুলো তুমি সেই সোহানা পরীটাকে বলে দিও। আমি ম্যামকে বলি, ম্যাম, আপনি চিন্তা করবেন না, সে তো আমার জন্য এত কিছু করছে। আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেই পরীটাকে তার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য। আমি আর ম্যাম যখন কথা বলছিলাম, হঠাৎ করেই আমাদের নাকে আবারও সেই মাংস পচা দুর্গন্ধ আসতে শুরু করে। ঠিক তখনই দরজার বাইরে কেউ টোকা দিয়ে বলছিল, আপু, আমি চলে এসেছি, দরজাটা খোল। আমি তো ভাবি জুলহাস চলে এসেছে। আমি যখন দরজাটা খুলতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে আমার হাত দুটো ধরে ফেলেন নুসাইফা ম্যাম। ম্যাম আমাকে বলে, দাঁড়াও, আগে পরীক্ষা করে দেখি এটা কি আসলেই জুলহাস নাকি সেই খারাপ জিনটা। ম্যাম তখন ঘরের ভেতর থেকে বলে, জুলহাস, তুই অদৃশ্য হয়ে চলে আয়, আমরা ভিতরে আছি। ঠিক তখনই সব কিছু চুপচাপ হয়ে যায়। বাইরে থেকে আর কোনো শব্দ আমরা পাচ্ছিলাম না। আমি তখন ম্যাডামকে বলি, ম্যাডাম, কি হলো, সে ভেতরে আসছে না কেন? ম্যাডাম তখন বলে, এখনও বুঝতে পারছ না কি হলো? ওটা জুলহাস না, ওটা হচ্ছে হামজান। সে ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না কারণ দরজার কাছে তো আমি সূরা পড়ে চাউল ছিটিয়ে রেখেছি। সে যদি আসলেই জুলহাস হতো তাহলে সে ভেতরে প্রবেশ করতে পারত। ঠিক তখনই দরজার ওপার থেকে একটা ভয়ঙ্কর হাসি শব্দ আমরা শুনতে পাই। হামজান বলে, তোদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু কতদিন এই মেয়েটিকে তুই আর তোর ভাই বাঁচিয়ে রাখবি? আমার হাতে ওকে মরতেই হবে একদিন। এটা বলে হামজান জিন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর ২ ঘন্টা পর্যন্ত আমি আর ম্যাম জেগেছিলাম। হঠাৎ করে আমাদের নাকে খুব সুন্দর একটা মিষ্টি আতরের ঘ্রাণ ভেসে আসে, আর দেখতে দেখতেই ঘরে প্রবেশ করে জুলহাস। মুসাইফা ম্যাডাম তখন বলে, কিছুক্ষণ আগেই হামজান এসেছিল আবারও সুমাইয়াকে মারার জন্য, কিন্তু আমি অনেক কষ্ট করে তাকে আটকিয়েছিল। জুলহাস বলে, আপু, খুব দ্রুতই আমাদের কাজটা শেষ করতে হবে, নয়তো যতদিন যাবে ততদিন সেই হামজান প্রতিশোধের জন্য পাগল হয়ে উঠবেন। চলো সুমাইয়া, এখনই আমাদের রওনা করতে হবে। আমি জুলহাসের সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। সেই আমাকে নিয়ে ঢাকা শহরের কোলাহল ছেড়ে অনেক নিরিবিলি একটা গ্রাম সাইডে প্রবেশ করে, যেখানে তেমন একটা বাড়ি ঘর ছিল না, তবে অনেক বড় একটা পুকুর ছিল। আমি জুলহাসকে বলি, আমরা এখানে কেন এলাম? জুলহাস তখন বলে, আর কিছুক্ষণ পর এইখানে সেই সোহানাপুরি গোসল করতে আসবে। সে প্রতি রাতেই পুকুরেই গোসল করে। আজকে সে যখন এখানে গোসল করতে আসবে, সে দেখবে আমি পুকুর পাড়ে গোসল করছি। আমার বিশ্বাস, আমাকে গোসল করতে দেখে সে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখবে, কারণ আমি দেখতে মোটামুটি সুন্দর আছি। সে যখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে,
ঠিক তখনই তুমি তার পেছন থেকে তার কাঁধে হাত রাখবে আর বলবে, আমি ওই জিনটাকেই চিনি। তখন সোহানাপুরী তোমার কাছে জানতে চাইবে, কে ওই সুদর্শন জিন, আর তুমি কে এখানে, কি করছো এখানে? তখন তুমি তার কাছে সবকিছু খুলে বলবে, তার ভাই কিভাবে তোমাকে মারার জন্য তোমার পিছু লেগেছে। কথা মতো জুলহাস সেই পুকুর ঘাটে নেমে পড়ল আর আমাকে বলল আমি যেন গাছের আড়ালে লুকিয়ে পড়ি। জুলহাস পুকুর ঘাটে নেমে তার ওই অদ্ভুত সাদা পোশাক খুলে ফেলে। সে এখন একটা সাদা রঙের প্যান্ট পরে আছে। আমি প্রথম জুলহাসের মুখটা দেখলাম। সে দেখতে এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল তার শরীর থেকে নূরের আলো বের হচ্ছে। তার মুখটা ছিল অসম্ভব মায়াবী। একবার দেখে আমি সাথে সাথে তার প্রেমে পড়ে যাই। আমি অপরূপ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর কেউ হতে পারে? ইচ্ছে করছিল এখনই তাকে জড়িয়ে ধরে বলে দেই যে আমি তাকে দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে গেছি। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, আর কিছুক্ষণ পরেই সেই সোহানাপুরীর সাথে আমাকে তার প্রেম করিয়ে দিতে হবে। কথাটা ভাবতে যতটা আনন্দ হচ্ছিল, আমার তার থেকে বেশি মনটা খারাপ হয়ে গেল। তখনই আমি দেখতে পাই আকাশ থেকে কিছু একটা উড়তে উড়তে সেই পুকুরের দিকে আসছে। আমি গাছের আড়ালে ভালো করে লুকিয়ে পড়ি যেন আমাকে সে দেখতে না পায়। আমি দেখি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো একটা মেয়ে, যার পেছন দিয়ে পাখির মতো দুটি ডানা। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে সোহানাপরী। সোহানাপরী খুব সুন্দর একটা নীল রঙের পোশাক পরে আছে, দেখতে মোটামুটি সুন্দর, কিন্তু আমার মতো না। সোহানাপরীর নজর যখন পড়ল জুলহাস জিনের উপরে, সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সেও হয়তো প্রথম দেখাতেই জুলহাসের প্রেমে পড়ে গেছে। জুলহাস যখন আশেপাশে দেখার একটা নাটক করল, সাথে সাথে সেই সোহানাপুরী মোটা একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। সোহানাপুরী লুকিয়ে লুকিয়ে জুলহাস জিনের গোসল করা দেখছিল। আমি তখন আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়াই আর তার কাঁধে হাত রাখি। সোহানাপুরী আমার দিকে ধরে তাকায় আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে যখন সেখান থেকে পালিয়ে যাবে, তখন আমি তাকে বলি, আপনি ভয় পাবেন না, আমি সেই জিনটাকে চিনি, আমরা আপনার কাছেই এসেছি সাহায্যের জন্য। আমার মুখে যখন সোহানাপুরী শুনল আমি জুলহাসকে চিনি, শান্ত হয়ে গেল আর আমাকে বলল, তুমি সত্যিই তাকে চেনো? আমি তার চেহারা দেখেই বুঝতে পারি সে কতটা পাগল হয়ে গেছে প্রথম দেখাতেই জুলহাসকে। আমি বলি, হ্যাঁ, আমি তাকে চিনি, আমি তার সাথে আপনাকে কথা বলিয়ে দিতে পারব, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি আমাদেরকে সাহায্য করবেন। সোহানাপুরী তখন আমাকে বলে, ঠিক আছে, আগে তো তার সাথে আমাকে কথা বলিয়ে দাও। আমি বলি, আসুন আমার সাথে, আমি এখনই আপনার সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছি। আমি সোহানাপুরীকে নিয়ে সেই পুকুর ঘাটে উঠে আসি। পুরীটার চোখ মুখে ছিল অনেক লজ্জা। এমনই হয়, কোনো মেয়ে মানুষ যদি তার ভালোবাসার মানুষের সামনে যায়, তাহলে তার বুকের ভিতর ধুকভুক করে, চোখ মুখে লজ্জার ছাপ ফেসে উঠে। আমি জুলহাসকে দূর থেকে ডাকি আর বলি, এদিকে আসো, তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখো। জুলহাসের গোসল শেষ হয়ে গেছে, সে তার সাদা রঙের অদ্ভুত পোশাকটা পরে ওপরে চলে আসে। আমি তার সাথে সোহানাপুরীর পরিচয় করিয়ে দেই। জুলহাস তখন সোহানাপুরীকে বলে, আমরা তো আপনার কাছে এসেছি, আমাদের অনেক সাহায্য দরকার। সোহানাপুরী মাথা নিচু করে লাজুকভাবে বলে, হ্যাঁ, সুদর্শন জিন জুলহাস, বলুন কি সাহায্য করতে পারি আপনাদের? জুলহাস তখন ইশারার মাধ্যমে আমাকে সকল কিছু বলতে বলে। আমি তখন সোহানাপুরীকে সকল কিছু খুলে বলি, দেখুন, আমি তো আপনার ভাইয়ের ছেলেকে হত্যা করিনি, হত্যা করেছিল শিউলি চাচি, আর তাকে আপনার ভাই মেরে ফেলেছে, এখন আমাকে মারতে চাচ্ছে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। সোহানাপুরী সকল কিছু শুনে আমাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমার ভাইকে এর আগে আমি আরও অনেকবার ভালো হতে বলেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না, এখন নিষ্পাপ একটা মেয়েকে হত্যা করতে চাচ্ছে। না, এমনটা আমি হতে দিব না। আগামীকাল এইখানেই আমার সাথে দেখা করো, আমি তোমাদেরকে নিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব আর তাকে বুঝিয়ে বলবো যেন সে তোমার কোনো ক্ষতি না করে। এখন তাহলে আমি আসি। জুলহাস তখন সোহানাপুরীকে বলে, কেন গো, গোসল করবেন না আপনি? আমি তো আপনার গোসল করাতে ডিস্টার্ব করলাম, আমাকে মাফ করবেন। সোহানাপুরী জুলহাসকে বলে, না, আজকে আর গোসল করব না, আমি বাড়িতে গিয়ে গোসল করে নেব। আর হ্যাঁ, আপনি কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আপনার মতো এত সুদর্শন একটা জিন আমার সাথে কথা বলছে, এটা তো আমার সৌভাগ্য। জুলহাস বলে, আরে না, আমি অতটাও সুন্দর না, প্রশংসা করার জন্য ধন্যবাদ,
আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তাহলে এখন আমরা আসি। আগামীকাল এইখানেই আপনার সাথে দেখা হবে, আর আমার বিশ্বাস আপনি আপনার ভাইকে বোঝাতে সক্ষম হবেন। তাদের এসব ভালোবাসার কথা শুনে আমার শরীরটা জ্বলে যাচ্ছিল। কেন জানি না, অনেক হিংসা হচ্ছিল মনে। মনে হচ্ছিল জুলহাস জিন শুধুই আমার, আর কারণ আসে। সোহানাপুরী আমাদের থেকে বিদায় নিয়ে আবারও আকাশপথে উঠতে উঠতে তার বাড়িতে চলে গেল। সোহানাপুরী চলে যাবার পর জুলহাস আমাকে বলে, তোমার কি মনে হলো সুমাইয়া? সে কি আমার প্রেমে পড়েছে? আমার অনেক রাগ হচ্ছিল। কেন এমনটা হচ্ছিল আমি জানি না। আমি রেগে গিয়ে জুলহাসকে বলি, হেই, এই কথা তাকে গিয়ে জিজ্ঞেস করেন, আমি জানি না। আমি মাদ্রাসায় যাব, চলুন। জুলহাস আমার কথা শুনে আর কোনো কথা না বলে একেবারে চুপচাপ হয়ে আমাকে মাদ্রাসায় নিয়ে আসে। মনে হয় আমার রাগ দেখে ভয় পাইছে। মিষ্টিগুলো খাওয়ার পর জুলহাস সেই পুকুরের পানিতে হাত পা ধুয়ে সোহানাপরীকে বলল, তাহলে চলো এখন যাওয়া যাক। সোহানাপরী, আমি আর জুলহাস হাঁটা দিলাম তার ভাইয়ের সাথে দেখা করার জন্য। সোহানাপরী আমাদেরকে নিয়ে হাজির হলো একটা ভাঙা বাড়িতে। বাড়িটা দেখেই বোঝা গেল এই বাড়িটা ১-১৫০ বছর আগের হবে। বাড়িটার আশেপাশে অনেক জংলা গাছ দিয়ে ভরে গেছে, হয়তো এখানে এখন আর কোনো মানুষ আসা যাওয়া করে না। আমরা সেই বাড়ির ভেতর প্রবেশ করি, দেখতে পাই সেই বাড়ির ভিতরে হামজান নামক জিনটা বসে আছে একটা চেয়ারের উপরে, তার হাতে একটা ধারালো তরবারি। তখন জুলহাস সোহানাপরীকে বলে, তোমরা ভাই বোন মিলে আমাদের সাথে ছলনা করলে। সোহানাপরী তখন জুলহাসকে বলে, তুমি কি করে ভাবতে পারো যে মেয়ের জন্য আমার ভাইয়ের ছেলে মারা গেছে, তাকে বাঁচাতে আমি সাহায্য করব? জুলহাস তখন বলে, ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধ করতে চাও তাহলে তাই হোক। তবে আমি দেখি জুলহাস তখন তার শক্তি ব্যবহার করে তার হাতেও এক বিশাল তরবারি নিয়ে আসে আর এগিয়ে যায় সেই হামজান জিনের দিকে। ঠিক তখনই জুলহাসের মাথা ঘুরাতে শুরু করে, সে মাটিতে পড়ে যায়। এটা দেখে সোহানাপরী হাসতে হাসতে বলে, তুমি যে কিছুক্ষণ আগে মিষ্টি খেলে সেটাই আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। তবে ভয় নেই, তুই মরবে না। তোমায় আমি মারতে চাই না, কারণ তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমায় বিয়ে করব। আজ মরবে শুধু সুমাইয়া। হামজান ভাই, ওকে মেরে ফেলো, সময় নষ্ট করো না। আমি দেখি সেই ভয়ঙ্কর জিন হামজান এইবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। তখন জুলহাস আমাকে বলল, এখান থেকে পালিয়ে যাও সুমাইয়া, যাও। আমি সেই বাড়ি থেকে বের হয়ে আসি আর দৌড়াতে শুরু করি। আমার পেছন পেছন হামজান জিন, সেও দৌড়াতে শুরু করে। একটা সময় সে আমাকে ধরে ফেলে আর আমায় এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বলে, আজ আমার প্রতিশোধ শেষ হবে। এটা বলে সেই তরবারিটা দিয়ে আমাকে জবাই করতেই আসে। আমি ভয়ে আমার চোখ বন্ধ করে ফেলি। কয়েক সেকেন্ড পর আমি যখন চোখ খুলে তাকাই, আমি দেখি আমার পাশেই পড়ে আছে মাথাবিহীন হামজান জিনের শরীরটা, আর আমার থেকেও কিছুটা দূরে পড়ে আছে তার মাথাটা। আমার সামনে দাঁড়িয়ে আছে জুলহাস। আমি জুলহাসকে জড়িয়ে ধরে কান্না করে ফেলি। জুলহাস তখন আমায় বলে, আরে পাগলি, সব ঠিক আছে, তোমায় কিছু হবে না। আমি তো আছি তোমার ভালোবাসার জিন। আমি জুলহাসকে বলি, তুমি তো সেই বিষ খেয়ে দুর্বল হয়ে পড়েছিলে, তাহলে হামজান জিনকে মারলে কি করে? তখন জুলহাস আমাকে বলে, আসলে আমি আগেই সোহানাপরীর উপরে সন্দেহ করেছিলাম। আমি সেই মিষ্টিগুলো খেয়েছিলাম, তবে যখন পুকুরে পানিতে হাত ধুতে গিয়েছিলাম তখন বমি করে পেটের ভিতর থেকে সব মিষ্টি বের করে ফেলি। আমি তখন জুলহাসকে বলি, তাহলে সোহানাপরী, তাকেও কি মেরে ফেলেছ নাকি? জুলহাস বলে, না, তাকে আমি মারিনি। সেই কিন্তু সাবধান করে দিয়েছি, আবার যদি কখনো সে তোমার কাছে আসে বা প্রতিশোধ নিতে চায় তাহলে তাকেও মেরে ফেলব। এখন তোমার উপর থেকে সকল বিপদ চলে গেছে। তাছাড়া আমি তো তোমার কাছেই আছি। আমার ভালোবাসার মানুষকে মারবে আর আমি কি তাকিয়ে তাকিয়ে দেখব নাকি? আমি তখন জুলহাসকে বলি, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? জুলহাস বলে, হ্যাঁ, তোমার ওই কথায় কথায় মিষ্টি রাগ, তোমার ওই পাগলামোগুলো আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। জুলহাস আমাকে নিয়ে আবারও মাদ্রাসায় ফিরে আসে। আমি আর জুলহাস সবকিছু নুসাইফা ম্যামকে খুলে বলি, যা যা ঘটেছিল। ম্যাম বলে, তোমার উপর থেকে বিপদ কেটে গেল, কিন্তু এখন তো তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছ। তোমাদের ভালোবাসার রাস্তাটা শুরু হয়ে গেল, কিন্তু এই পথ কোথায় গিয়ে শেষ হবে? সুমাইয়া, তোমার বাবা মা কখনোই কি আমার এই মিষ্টি ভাইটাকে মেনে নেবে? আমি তখন নুসাইফা ম্যামকে বলি, বাবা মা মানুক বা না মানুক, কিন্তু আমি আপনার ভাইকে এত সহজে ছাড়ছি না। আমি বিয়ে করলে আপনার ভাইকেই করব। সেদিনের পর থেকে আমাদের ভালোবাসার রাস্তা শুরু হয়ে যায়। দোয়া করবেন যেন আমরা একে অপরের সাথে সারা জীবন এভাবেই থাকতে পারি। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।